কথা ছিল জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ হবে ঐক্যের, হবে সাম্যের, হবে সহযোগিতা ও সহমর্মিতার, যেখানে থাকবে না কোনো বিভেদ কিংবা কাঁদা ছোড়াছুড়ি। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠায় থাকবে ইতিবাচক প্রতিযোগিতা। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি আর দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে আসারও। জনগণের প্রত্যাশা ছিল সহনশীল ও সম্মান রেখে সবাই কথা বলবে বাংলাদেশের স্বার্থে। তবে আমাদের প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলো কতটা সেই পথে আছে? দর্শক, এসব নিয়েই আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি জুলাই ঐক্য। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলোফার চৌধুরী মনি, আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এবং আছেন জবানের সম্পাদক ও চিন্তক রেজাউল করিম রনি। আপনাদের সবাইকে স্বাগত। দর্শকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি, জুলাই ঐক্য, আমরা শুরুতে কয়েকটি বিষয়ে বলছিলাম সূচনায় যে কি আকাঙ্ক্ষা ছিল এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে, সেই ঐক্য আমরা আসলে কতটা ধরে রাখতে পারলাম? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, আমরা একটা অনেক বড় আশা নিয়ে সবার সমাহারে আমি বলতে চাই যে এই আন্দোলনটা সফলতার মুখ দেখেছিল। অনেক বছর যাবৎ আন্দোলন হচ্ছে, যেটা সফলতা হয়েও হয় নাই। এই শেষ হয়েও হইল না শেষের মতো, সব শেষে 5ই আগস্টে কিন্তু সেটা শেষ হয়েছিল। আমাদের অনেক বুক ভরা আশা ছিল, কিন্তু আশাগুলো কিভাবে জানি হঠাৎ করে উবে যাচ্ছে। এই উবে যাওয়াটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি যে কি আশায় বাঁধি খেলা ঘর, এই কথা এক কথায় বলা ছাড়া আমার বলার আর কিছু নেই। কারণ আমরা যখন কথা বলছি এখনও দেখেন মবটা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে গতকালকে রাতে আমাদের দলের ছাত্র দলের একটা ছেলেকে গাড়ি থেকে, হুন্ডা থেকে নামিয়ে তাকে যেভাবে ছুরিকাঘাতে মারা হলো। তো আমরা তো এরকম চাইনি। আমরা তো আওয়ামী লীগের সময় এরকম দেখে এসেছিলাম যে কোনো আইন নাই, বিচার নাই, যেভাবে ইচ্ছা ওইভাবে কাজ করা যায়। ঠিক একই অবস্থায় একটা এত বড় একটা সরকারের চেঞ্জ, একটা রেজিমের চেঞ্জ হওয়ার পরেও যদি আইন শৃঙ্খলা, আপনার যদি আমাদের মধ্যে শিক্ষা, এটাও কিন্তু একটা বড় দিক। আমাদের মধ্যে শিক্ষা, যেমন আমরা যারা একসাথে কাজ করতাম, হঠাৎ করে কি হলো 5 তারিখের পরে আমরা এক একজন এক এক রকম হয়ে গেলাম। যেটা সুযোগটা সেনাবাহিনীর প্রধান বললেন যে আপনারা যদি কাদা ছোড়াছুড়ি করেন তাহলে কিন্তু দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়াতে পারে। আমরা কিন্তু সেটাকেও খেলার ছলে এটাকেও বিদায় করে দিলাম, এবং আমরা সত্যিই তাই কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়ে গেলাম। এটা কিন্তু এত বড় পুর খাওয়া একটা দেশে, এত একদম সদ্য পুর খাওয়া থেকে এখন পর্যন্ত যারা দাঁড়াতে পারি নাই আমরা কেউই না, সেইখানে আমরা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হলাম কিংবা ষড়যন্ত্রের শিকার হলাম। তো এই যে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া, ষড়যন্ত্রের শিকার হওয়া, অপরাধ যে করে আর অপরাধ যে সহে, সবাই কিন্তু একই দোষী আমার মতে মনে হয়। যে যেটা চাইলেই, ইচ্ছা করলেই, যে দলগুলো আমরা বহু বছর একসাথে ছিলাম তারা একসঙ্গে মিলে আমাদের ভুলটা কোথায়, আমাদের কি করা উচিত আমরা করতে পারি। দেখেন, আমি আপনাকে একটা প্রমাণ দেখাই, যেটা আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে কথা। আওয়ামী লীগের নিষিদ্ধ করা নিয়ে কিন্তু বিএনপি নেগেটিভ কিছু চরমভাবে বলেন। বিএনপি বলেছিল এটা জনগণের হাতে, আসলেই সত্যি। এবং এটা নির্বাহী আদেশে দিলে কি হয়, জামাতকেও তো নির্বাহী আদেশে আওয়ামী লীগ বঞ্চিত করেছিল, অনেক কিছু করেছিল, তার মার্কা থেকে বঞ্চিত করেছে, তার নিবন্ধন বাতিল করেছে। সবশেষে তাকে আওয়ামী লীগের পতনের দুই দিন আগে তাকে একদম দল থেকেই আপনার উচ্ছেদ করে দিল। সেটা কি রাখতে পেরেছে জামাতের? আমার মতে ডাবল প্রমোশন হয়েছে অবশ্যই, এটাই আমি মনে করি। এটা শুধু জামাত এখন বলে না, যে কোনো আওয়ামী লীগকেও এর আগে আরও 2বার, স্বাধীনতার আগে 2বার তাকে ব্যান করা হয়েছিল। সেটা কি ব্যান করতে পেরেছে? নির্বাহী আদেশে ব্যান হয় না, আরেক সরকার আসলেই ওইটা আবার ডাবল বৈধতা পায়। তো এটা না করে যেটা বিএনপি বলেছিল যে জনগণ এবং সাংবিধানিকভাবে বিচার বিভাগের মাধ্যমে সেটা করলে বেটার হতো। সেটা না করে যে আয়োজন করে করা হলো, আয়োজনে বোঝাই গেল সরকারের একটা বিশেষ
রহমত বর্ষিত হয়েছিল তাদের উপর, ঠান্ডা পানি দেওয়া, চা নাস্তা খাওয়ানো, আপনার যেখানে যমুনার সামনে 144 ধারা সবার জন্য, তাহলে কেন তাদের জন্য 144 ধারা হলো না? আমার কথা, আইন যদি সবার জন্য সমান থাকে, এখানে 3 জন সবার জন্য সমান থাকে, আমি তো স্পেশাল আপনার আপনার নিতে পারি না, মানে কি বলে যেটাকে আদর আপ্যায়ন সুবিধা নিতে পারি না। সেটা করলো সেইখানে গিয়ে আবার কি হলো, জামাত থেকে শুরু করে প্রত্যেকেই গেল, অনেকেই গেল, বিএনপি ছাড়া অনেকেই গিয়েছে। সেই জায়গায় আবার আমরা যখন দেখলাম যে এক একজনের নামে যে স্লোগানগুলো উঠলো যে এই নামে অমুকের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই, এটা তো আরো দুঃখজনক, আরো দুঃখজনক। কারণ যারা স্বাধীনতাকেই স্বীকৃতি দিলাম না আমরা, তার বাংলাদেশ হয়ে গেল, তার মানে আমি এখন কোন দেশে অবস্থান করছি? এইখানে এটা নিয়ে কিন্তু আজকে 2 দিনে কোনো কথা হয় নাই, কারো কোনো সরি বলা হয় নাই, কেউ কিছু বলে নাই। এগুলো সব কিছু মিলে আমি মনে করি এগুলো ছোট ছোট ঘটনা, কিন্তু ঘটনার পিছনে কিন্তু আরো বড় ঘটনা আছে। যদি এগুলো অঙ্কুরে বিনাশ না করা যায়, তাহলে এটা নিয়েই হয়তো দেখা যাবে যে অনেক লম্বা একটা আমরা নেগেটিভিটির দিকে চলে যাচ্ছি, যেটা আমরা ইলেকশনটাই ঠিক মতো পাবো কিনা, যেটা নিয়ে সরকার এই চিন্তাটা করছে যে ইলেকশনকে কিভাবে দীর্ঘায়িত করা যায়। তো দীর্ঘায়িত হওয়ার জন্য তো আমরা নিজেরাই যথেষ্ট, আমি এটাই মনে করি। আমরা আবারও ফিরবো। আপনি যে দিতে ছিলেন যে আপনারা নিজেরা যে কাদা ছোড়াছুড়ি রাজনৈতিক দলগুলোর মধ্যে, যেটা আগে ছিল না 5 আগস্টের আগে, সেটি আবার শুরু হলো, কথার আপনার পয়েন্টটি ছিল। সেখানে অনেকগুলো ছোট ছোট বিষয় আসে। মাসুদ ভাই, একই প্রশ্ন করতে চাই আসলে, মানে কেন অনৈক্যের সুর জুলাই ঐক্য থেকে সরে আসছে, কেন রাজনৈতিক দলগুলো, কোথায় সংকটটা, কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচক বৃন্দ যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, দল যখন সংকটে থাকে, ক্রাইসিসে থাকে, দমন পীড়নের মধ্যে থাকে, স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে এক ধরনের ঐক্য নির্মিত হয় মুক্তির জন্য। এবং সেই সময়ে মুক্তির জন্য যে ঐক্যটা হয়েছিল, এটা কিন্তু আমাদের বিবেচনা নিতে হবে। সেই ঐক্যটা অর্থবহ ঐক্যে আমরা আসলে পৌঁছতে পেরেছিলাম কিনা। অর্থবহ ঐক্য বলতে আমি বোঝাচ্ছি যে আমরা একটা সময় এসে জোট ভেঙে দিলাম, একটা সময় এসে আমাদেরকে বলতে হলো যে আমরা একই মঞ্চে না, আমরা যুগপৎ আন্দোলনের মধ্যে চলে যাচ্ছি। অথচ সে সময় জনগণের খুব প্রত্যাশা ছিল যে যুগপৎ, ঐক্যবদ্ধ, এক মঞ্চ, এটার চেয়ে একটা সিমেন্টের মুভমেন্ট দাঁড় করানো। এবং এই 16 বছরের যে দীর্ঘ আন্দোলন আমাদের চালাতে হয়েছে, তার পিছনে জনগণের একদম ক্লিয়ার অ্যানালাইসিস হচ্ছে যে আমরা বিরোধী দলে যারা তখন ভূমিকা পালন করেছি, আমাদের ঐক্যটা আসলে সিমেন্টেরই ছিল না। খুব বৃহৎ প্রয়োজনকে আপনি যখন অ্যাচিভ করতে যাবেন, তখন ছোট ছোট ইস্যুগুলোকে আপনাকে ওভারকাম করতে হয়, ওভারলুক করতে হয়, ইগনোর করতে হয়। সেই জায়গাটা আমরা সমানভাবে করতে পারি নাই। বিশেষ করে বড় দল হিসাবে যারা আমরা দাবি করেছি, তারা আমরা অনেকটাই সেটা করতে পারি নাই। নাম্বার 1, সেখান থেকে কিন্তু এই বীজটা থেকে গেছে যে আমাকে কেন একটা সময় এসে বলতে হলো যে আমরা এখন এক মঞ্চে নেই, আমরা যুগপথে চলে যাচ্ছি, আমরা এক ব্যানারে নেই। আমরা দেখছি যে 10 দল 12 দল এরা একটা মিটিং করছে, অথচ আবার কোনো একটা দলকে প্রকাশ্যে কোনো মিটিংয়েই তাদেরকে রাখতে আমাদের দ্বিধা থাকছে, আমাদের দ্বন্দ্ব থাকছে, আমাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করছে। এই যে মানে বীজটা কিন্তু তখন থেকেই থেকে গেছে। এটাকে আমাদের কিন্তু পিছনে ফেলে রাখলে হবে না। আমি বলছি যে এই যে আমরা ছোটোখাটো ইস্যুগুলোকে বৃহৎ প্রয়োজন সামনে রেখে কাজ করতে পারি না, এই ধারাবাহিকতাটাই কিন্তু এখন চলছে। সেকেন্ড হচ্ছে 2024-এ আমরা জুলাই আগস্টে কি করেছি। জুলাই আগস্টে কিন্তু আপনাকে আমাকে এই কোশ্চেন করা হয় নাই যে আপনি 71-এর আগের পক্ষে না বিপক্ষে। তখন আপনি দেখেছেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে কে, গণতন্ত্রের পক্ষে কে। দিস ইজ এনাফ, আইডেন্টিটি ইজ এনাফ। সেই এনাফ আইডেন্টিটিটাকে আমরা 2024-এর 5ই আগস্টের পরে ভাগ করে ফেলতে শুরু করলাম। আমরাই করেছি। এই আমাদের মতো বড় দলের নেতৃত্বের পর্যায় থেকে বক্তব্য তুলে দেওয়া হলো যে আমরা যারা এখন বড় বড় কথা বলছি, তাদের 71-এ কী ভূমিকা ছিল। তো এই ভূমিকা ছিল কি, এটা তো জুলাই আগস্টে বলা উচিত ছিল। এই ভূমিকা কি ছিল, এটা তো 2021, 22, 23-এও তো বলা উচিত ছিল। আমরা তো বলি নাই,
তাহলে যেই স্যাক্রিফাইসটা, যেই ডেডিকেশনটা, যেই ইস্যুগুলোকে আমরা তখনও বাল্যক করলাম, আমরা এখন কি আমাদের বৃহৎ প্রয়োজনটাকে আমরা অর্জন করতে পেরেছি? সেরকম একটা মাঝপথে এসে আবার একই ইস্যু তুলে আমরা কাদা ছড়াছড়ির জায়গায় নিজেরা যারা নেতৃত্ব দিয়েছি জুলাই আগস্টের ঐক্য বিনির্মাণে, তারা আমরা এসে আমরা এই একই কোশ্চেন তুলে, যেই কোশ্চেন তুলেছে ফ্যাসিস্টরা, যেই কোশ্চেন তুলেছে আওয়ামী লীগ, যেই কোশ্চেন তুলে গুমকে হালাল করা হয়েছে, যেই কোশ্চেন তুলে খুনকে হারাম করা হয়েছে, আয়নাগরকে হালাল করা হয়েছে, যেই ইস্যুকে তুলে একজন সাধারণ ছাত্রকে পিটিয়ে হত্যা করা জায়েজ করা হয়েছে, যেই ইস্যুকে তুলে 2013 সালে মাত্র 5 দিনের ব্যবধানে 254 জন মানুষকে হত্যা করা হয়েছে, যেই ইস্যু তুলে 2006 সালে 28 অক্টোবর হত্যাকাণ্ড চালানো হয়েছে, একই ইস্যু তুলে যদি এখন আমি কথা বলি, তাহলে আমাকে এদেশের জনগণ কি সার্টিফিকেট দিবে, আমাকে কি হিসেবে ট্রিট করবে? এটা শুধু শুধু কাদা ছড়াছড়ি প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে সাধারণ জনগণের মধ্যে এখন প্রশ্ন তৈরি হয়েছে যে আমরা জুলাই আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশের পক্ষ নিয়েছি, না আমরা কি আসলে একটা দলের পক্ষ নিয়ে আমরা এখন কাজ করছি? অথচ আমরা সেই লোকেরাই নেতৃত্বের জায়গা থেকে বক্তব্য দিচ্ছি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে আমাদের জনগণ অনেক বড়। অথচ আমরা যখন কথা বলছি তখন আমি আমার দলকে শুধু অন করছি। জনগণ কি চাচ্ছে? জনগণ কি চাচ্ছে? জনগণ চাচ্ছে এই ফ্যাসিস্ট বিদায় হওয়ার পর সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে যে দলগুলো জুলাই আগস্টে কাজ করেছে তারা ঐক্যবদ্ধ হয়ে এই দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। 4 নম্বর পয়েন্ট একটু শেষ করি আপনাকে, সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে এই ঐক্য বিনির্মাণের পিছনে আজকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন উঠল, তখন এটা যদি জনগণের হয়ে থাকে তো জনগণের অংশ তো বাংলাদেশ জামাত ইসলামীও, জনগণের অংশ তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলও। তো যখন আমাদের ছেলেরা মেয়েরা একসাথে জনগণের কোনো একটা দল ছাড়া যখন তারা নেমেছে, জুলাই আগস্টে যেমন আমরা এক হয়েছে, আমরা যখন সেখানে গিয়ে সমর্থন জানিয়েছি, কথা বলেছি, পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমরা কথা বলেছি, আওয়ামী লীগ নিষিদ্ধের এই প্রশ্নে তো আমরা দলমত নির্বিশেষে সবাই মিলে এক হয়ে কথা বলেছি। সেই জায়গায় কেন আজকে ওখানে এই কোশ্চেন উঠবে যে আমার এখন ভিডিও দেখে প্রমাণ করতে হচ্ছে, আমি সরকারের কাছে লিখিত জানিয়েছি, এটা দিয়ে আমাকে এখন প্রমাণ করতে জোর গলায় আমাকে চেষ্টা চালাতে হচ্ছে? এই চেষ্টা তো আমার চালাবার দরকার ছিল না যদি আমি আমার এই ছাত্র জনতার সাথে আমার চিন্তাটা, দৃষ্টিভঙ্গিটা আমি বলতে পারতাম ইয়েস আমার যাওয়ার দরকার নেই। আমি শুনেছি যে আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বলেছেন যে আমরা কেন ইসে যাব, শাহবাগে যাওয়ার দরকার ছিল না। তো আমাদের তো নেতৃবৃন্দ জানেই, তো আমাদের সিনিয়র নেতৃবৃন্দ তো কেউ তো ওখানে যায় নাই, কিন্তু আমরা এই কথাটা পরিষ্কার বলেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা একমত, সেই প্রক্রিয়াটাও আমরা বলেছি। আমি আপনার এই টকশোতেও বলেছি যে 3টা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে তাদেরকে নির্বাহাদেশে করা, কেন করতে হবে এই কোশ্চেনের জবাব আমি দিয়েছি যে আপনি পুলিশকে বলতেছেন যে আওয়ামী লীগ মিছিল করলে তাদেরকে গ্রেপ্তার করবেন, কেন করবেন? তার নামে মামলা আছে, যদি মামলা না থাকে তাহলে তাকে কেন গ্রেপ্তার করবেন? গ্রাউন্ড নাই, সেই গ্রাউন্ডটা এখন তৈরি করতে হবে। জনগণ তাকে ধরে নিয়ে এসে পুলিশের আইনের হাতে সোপর্দ করতেছেন, আবার আপনি বলতেছেন আইন হাতে তুলে নেবেন না, তাহলে এই জিনিসগুলো কন্ট্রাডিকশন হচ্ছে না? সেই জায়গায় আমি মনে করি যে ঐক্যমত হওয়ার পিছনে আমরা জাতীয় সরকারের কথা বলছি, কিন্তু জাতীয় বক্তব্য এবং জাতীয় চিন্তাটা আমরা লালন করতে পারছি না, এবং সেটা নেতৃবৃন্দের পক্ষ থেকেই আমাদের গ্যাপটা হচ্ছে। আমি এই পয়েন্টটা দিয়ে শেষ করি যে খেয়াল করে দেখবেন যে আমি টকশোগুলোতে আমি বলি যে দেখেন একটা টকশো কিন্তু গোটা দেশ না, দেশের বাইরেও আমাদের সম্মানিত প্রবাসী যারা আছেন তারা খুব ফিল করেন যে এখানে নেতৃবৃন্দ আমরা যারা বসি তারা যেন অন্তত এক সুরে দেশের হয়ে কথা বলি। সেখানেও দেখবেন যে আমরা কোনো কোনো ক্ষেত্রে দুর্বলতা পরিচয় দিই। আমরা আজকে চেষ্টা করবো এক সুরে কথা বলবেন। একটু আপনার কাছে আমি খুব স্পষ্ট হয়ে জানতে চাই, মাসুদ ভাই বা মুনির ভাই তারা কিন্তু অনেকটা আকার ইঙ্গিতে কথা বলেছেন, ঠিক আছে, তারা দুটি দলকে যেহেতু প্রতিনিধিত্ব করেন। আমি আপনার কাছে খুব স্পষ্ট জানতে চাই, এই আজকে যে অনৈক্য হলো এখানে বিএনপি এবং জামাতের কার কার কি দায় আছে? যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা, আমার শ্রদ্ধেয় সহ আলোচকদেরও অভিনন্দন। দেখেন এখানে দুই দলের না, সবারই দায় আছে এবং দায়টা নিতে পারতে হবে আমাদের। এবং এই ঘটনাটা কেন হলো আমি একটু বলি। মাসুদ ভাই এটা অন্য ব্যাকগ্রাউন্ড বললো, এটা ধরেন আন্দোলনের সময়ের আগের থেকে, মানে জুলাই আগস্টের আগের প্রেক্ষাপট উনি খানিকটা বললেন। আমি বরং অন্য জায়গার থেকে আলাপটা শুরু করি। সেটা হলো এই অনৈক্যের মূল কারণ হলো অভ্যুত্থানকে বুঝতে না পারা। প্রথম কথা হলো এই অভ্যুত্থানে তো আমাদের গর্বিত হওয়ার কিছু নাই। কেন গর্বিত হওয়ার কিছু নাই? আপনি আপনার এমন এক রাজনৈতিক ব্যবস্থা আপনি গড়ে তুলছেন 54 বছরে, আপনার ছোট ছোট বাচ্চাদের আপনি সেভ করতে পারেন না। এই আন্দোলনে যারা মারা গেছে তাদের সিংহভাগের বয়স 18-র নিচে, তার মানে অপ্রাপ্তবয়স্ক শিশু বলা চলে। ফলে পৃথিবীতে গাজা স্ট্রিপ ছাড়া
আর কোথাও এত অল্প সময়ে এত শিশু মারা যায়নি, এত অল্প বয়সী লোক মারা যায়নি। So, এবং এটা একটা জাতিসংঘ বলেছে। হ্যাঁ, এবং এটা অপূরণীয় ক্ষতি, কারণ এই যে বাচ্চা ছেলেগুলো মারা গেল এদের তো অমিত সম্ভাবনা ছিল। আপনি তো জানেন না, এখানে হয়তো আইনস্টাইনের চেয়ে মেধাবীমান লোক ছেলে ছিল, তার জীবন তো বিকশিত হইল না। এটা শুধু তার বাবা মার ক্ষতি হলো না, একটা হিউম্যান সিভিলাইজেশনের লস। ফলে এইটা নিয়ে গর্বিত হওয়ার কিছু নাই। তার মানে আমরা এমন একটা বন্দোবস্ত কায়েম করছি 54 বছরে যে আমরা আমাদের বাচ্চাদের সেভ করতে পারিনি। তারপরে কি এই 15 বছরে ফ্যাসিবাদের সামাজিকীকরণ এমন স্তরে গেছে, চারদিকে সব আওয়ামী লীগ ছিল এবং বাচ্চাদের মোরালিটিও নষ্ট হয়ে গেছিলো, এডুকেশন বলতে কিছু ছিল না। ফলে এই জেনজি জেনারেশনের উত্থানটা একটা মোরাল উত্থান এট দ্য সেম টাইম। কারণ আমরা কিন্তু বলতাম যে এটা একটা কি জেনারেশন, হ্যাঁ এরকম মিথ্যার মধ্য দিয়ে বড় হচ্ছে, এটার কোনো ভবিষ্যৎ নেই। এবং এই জেনারেশন কিন্তু ধরেন তার বাবা হয়তো ঘুষ খেয়ে তাকে একটা আইফোন কিনে দিয়েছে ঘুষের টাকায়, সে কিন্তু সেই ফোনটা আন্দোলনে ব্যবহার করছে। তার মানে এবং এই যে মিথ্যা গালগল্প যেটা আওয়ামী লীগ প্রচার করছিল, তার সব কিছু সে ব্রেক করে এই যে তার উত্থানটা, এটা একটা ঐতিহাসিক ফেনোমেনা, এটা একটা মোরাল আপরাইজিং। এইবার এই মোরাল আপরাইজিংকে আপনি সম্মান করবেন কিভাবে? আপনি সম্মান করবেন, প্রথম কথা হলো এই আন্দোলনের ক্রেডিট যে দাবি করবে সে আন্দোলনের শত্রু। এই আন্দোলনটা কে? এই 24-এর জাতির পিতা কারা? 24-এর জাতির পিতা হলো জেনজি জেনারেশন। পুরা জেনারেশনটা, ব্যক্তি না, একটা জেনারেশনের মুভমেন্ট এটা। এখন আপনি রাজনৈতিক দলের নেতা বা একটা যে কোনো দলই হোক, আপনারা বলতেছেন কি আপনাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে, আপনারা আন্দোলনের মাস্টারমাইন্ড আবিষ্কার করতেছেন, কে কত বড় গুপ্ত পুরুষ এগুলো খোঁজার চেষ্টা করছেন। কিন্তু এই আন্দোলনের তো বা যেটা আমরা বলি এটা কর্তা সত্তা, মানে এটা সাবজেক্ট হলো প্লুরাল। ঘরে ঘরে যার যার মতো নেতা তৈরি হয়েছে, সমন্বয়ক তৈরি হয়েছে। আমি মিরপুর গ্রাউন্ডে ছিলাম, আমি দেখেছি আমার ছোট ভাইরা যেভাবে এখানে সমন্বয় করছে, এটা রূপকথার গল্পের মতো, যে বাচ্চা ছেলে যেভাবে লিড দিচ্ছে আন্দোলন। হ্যাঁ, ফলে এইটা এখন অভ্যুত্থানের পরে এসে 71 নিয়ে যে ঘটনা ঘটছিল, 71-এর একটা জনযুদ্ধটা, এটা একটা আওয়ামী যুদ্ধে পরিণত করছে ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীরা। তদ্রূপ আপনি 24টাকেও একটা পার্সোনাল এবং নিজের ক্ষুদ্র দলীয় স্বার্থের জায়গা থেকে 24কে দখল করার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে দেখলাম আমরা। এইটা হইলো অনৈক্যের প্রথম অভ্যুত্থানের। ফলে অভ্যুত্থানটাকে যদি আপনি বুঝতে পারেন, প্রথম কথা হলো এটা তো গর্বিত হওয়ার আমার কোনো সুযোগ যেহেতু নাই, তাহলে আমি অ্যাকাউন্টেবল হব কার কাছে? অ্যাকাউন্টেবল হব শহীদদের কাছে। এবং আমি এমন এক ক্ষমতা চর্চা করব যাতে আমার ক্ষমতাটা শহীদ সন্তানের মায়ের দিকে তাকায়। আপনি যে 1 নম্বর পয়েন্টটি বলেছেন, এখানে আপনি কি মনে করছেন বিএনপি জামাত কে বেশি ক্রেডিট চাচ্ছে? বিএনপি জামাত, আমি আপনাকে বলি, বিএনপি জামাত এবং আপনার নন পলিটিক্যাল তখন এখন রাজনৈতিক দল, ছাত্র অভ্যুত্থানের শক্তি যারা, প্রত্যেকের মধ্যেই এই অভ্যুত্থানের স্পিরিটটাকে অ্যাজ ইট ইজ এই প্লুরাল অর্থে রিড করার ঘাটতি ছিল, এটা রিড করার ঘাটতি ছিল। এবং আরেকটা ঘটনা ঘটছে এখানে, সেটা হলো এই অভ্যুত্থানকে এখানকার একদল বুদ্ধিজীবী, স্বঘোষিত বুদ্ধিজীবীরা এই অভ্যুত্থানটাকে রাজনৈতিক ম্যান্ডেট আকারে মনে করছে, অভ্যুত্থানের মধ্য দিয়েই রাজনৈতিক ফয়সালা কায়েম হয়ে গেছে। এবং তারই সুর হিসাবে 5 বছর 10 বছর ইউনূসকে রাখতে চাই। এই যে হাসিনার মডেলের আপনার এক হাইপ, অনলাইন ফেক হাইপ তোলা হয়েছে, যেটা ডক্টর ইউনূসের সরকারের জন্য ক্ষতিকর হয়েছে। কেন? আপনার যখন বলা হচ্ছিল যে এই অভ্যুত্থানই রাজনৈতিক ম্যান্ডেট কায়েম করছে, যদি অভ্যুত্থানই রাজনৈতিক ম্যান্ডেট হয়ে থাকে তাহলে অভ্যুত্থানের শক্তির একটা রাজনৈতিক দল গঠনের দরকার হইল কেন? অভ্যুত্থানের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা স্পিরিট। সেই স্পিরিটটাকে হ্যাঁ রাজনীতিতে কন্টেইন করা, রাজনীতিতে মূর্ত করা হইলো রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জ। 5 তারিখ দেখেন, আমরা এতদিন আওয়ামী লীগের কারণে যেটা হয়েছে, কোনো দলের বাংলাদেশে বিকাশ হয়নি। কারণ হলো আওয়ামী লীগের রিঅ্যাকশনারি পলিটিক্স করতে করতেই তারা আপনার ধরেন টায়ার্ড ছিল। নিজেদের রাজনীতি বিকাশের এক সুবর্ণ সুযোগ এই 5 তারিখের পরে তৈরি হয়েছে। কিন্তু সেই বিকাশটা কিসের আলোকে হবে? বিকাশটা হবে হলো আপনার এই যে কালেকটিভ কর্তাসত্তা, যেই বাচ্চা ছেলেটা আপনার আন্দোলনের জন্য প্রাইভেটের হোক বা স্কুলের হোক দাঁড়াইছে, সে কিন্তু কোনো ক্ষমতার হিসাব নিয়ে দাঁড়ায়নি। তাহলে সে যেটা দাঁড়াইছিল একটা সলিডারি। সেটা ঠিক আছে, আমি একটা বেশি জানতে চাই, বিএনপি জামাতের পাশে আপনি যাদেরকে বলছেন স্পিরিট, যারা শক্তি ছিল আন্দোলনের, তারা যে দলটি করলো, তারাও কি তাদের সেই স্পিরিটের মধ্যে আছে না? তারা লাঞ্ছিত হয়েছে কমপ্লিট, প্রত্যেকের ক্ষেত্রে এটা সত্য। আমি বলতেছি এখানে 5 তারিখটা প্রত্যেকের জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। না, আমি এনসিপি কি আছে তাদের সেটা? প্রত্যেকের ক্ষেত্রে ঘাটতি আছে, থাকলে এত অভিযোগ থাকে কেমনে? জি, একদম। কিন্তু এইটা ঘাটতি আছে মানেই যে আপনার এটার কোনো সম্ভাবনাই নেই তা না। আপনার প্রত্যেকটা রাজনৈতিক দলও যদি ফেল করে, ঘটনাটা কি ঘটতে পারে, আমরা সেটা জানবো। নিশ্চয়ই কথা বলবো আমরা আবারও। আপা, একটু জানতে চাই, মাসুদ বেশ কয়েকটি কারণ বলেছে, অনৈক্যের কারণ কি কি রনি ভাই বললো।
আমি আপনার কাছে একটু জানতে চাই সুনির্দিষ্টভাবে যে জামাতের সঙ্গে আপনাদের যে সম্পর্কটি আমরা দেখেছি 2024-এর 5 আগস্ট পর্যন্ত, আপনাদের যে একই সঙ্গে চলাফেরা, আন্দোলন করা, নির্বাচন করা গত 15-16 বছর কিংবা তারও আগে, সেখানে আপনারা বা জামাতের যত কিছু মেনে নিয়েছেন, 5 আগস্টের পরে এসে কেন এখন মানতে সমস্যা হচ্ছে? কি সমস্যাটা হলো কেন? আমি যদি বলি এক কথা, যে ছোট করেই, যে যার সঙ্গে সংসার করেছেন 5 আগস্ট পর্যন্ত বিএনপি, সবকিছু মেনে নিয়ে নিশ্চয়ই করেছিলেন, সেখান থেকে এখন কেন মানতে পারছেন না? দেখেন, বিএনপি, আমরা কিন্তু মাসুদদের জন্য আমাদের উপর কম নির্যাতন হয় নাই। মাসুদরা এক ধরনের নির্যাতনের শিকার হয়েছে, আমরা কিন্তু আরেক ধরনের নির্যাতনের শিকার হয়েছি। যে বলতে পারছে সেও বলছে, যে না বলতে পারছে সেও বলছে। আপনারা যদি জামাতকে ছেড়ে দিতেন তাহলে কিন্তু আপনারা ইসিরে আপনারা এই হইতেন। আবার জামাত কিন্তু বলছে যে বিএনপি ছাড়লে তারা নাকি ভালো থাকতো। তো এই যে আমরা শেষ পর্যন্ত 18-তে আপনি খেয়াল করেন, যখন তাদের মার্কাটা নিয়ে গেল গা, নিবন্ধন নিয়ে গেল গিয়া, তখন কিন্তু তারপরেও কিন্তু বিএনপি যুগবদ্ধ হইলে তো আর সিট দিত না, তারপরেও কিন্তু বিএনপি চেষ্টা করছে যে নামগুলা সেটাই। কিন্তু ঘটনাটা হলো, এটা যদি মাসুদ বা আমি একটা কথা বলি, দুইজন দুইজনের পেছনে লাগি, তাহলে কিন্তু সমস্যা হয় না। সমস্যা হবে কখন? যখন বড়রা কথা বলবে। আমাদেরও তো বড়রা আছে। বড়রা যখন 5 আগস্টের পরে বলে ফেললেন যে এক জালিমকে বিদায় করে আরেক জালিমকে আনবো, বিএনপি তখন চিন্তা করলো, আরে ঘটনা কি, আমার তো আমও নাই সালাও নাই। এটাই স্বাভাবিক। এটা যদি মাসুদ পর্যন্ত থাকতো বা মনি পর্যন্ত থাকতো, কোনো সব নেভার মাইন্ড, বাট এটা মোর সিনিয়ররা বলছে যখন, তখন বললো, শুধু বলাই না, তারপরে যে কিছু কাজগুলো করতে গেল, লাইক এই সরকার তো কোনো রাজনৈতিক সরকার না। এই সরকারকে সবাই মিলে আনছে, কেউ চুপ করেছিল, কেউ সরাসরি বলছে। সরকার প্রধান যিনি, উনি দেশেই ছিলেন না, উনি এই আন্দোলনের কিছুই জানেন না, ইচ অ্যান্ড এভরিথিং জানেন না বলে উনি একজনের নাম বলে দিচ্ছেন, যে নামটা আসলে সত্যিকার অর্থে, এই নামও একটা বিরাট ফ্যাক্টর, কি মাসুদদের জন্য, কি আমাদের জন্য, কি বামের জন্য, কি মানে এইগুলা সব কিছু মিলে কি হচ্ছে আমরা কিছুই জানি না। কিন্তু ওই জায়গায় আমি বলতে চাই যে এই যে উনি কিছুই জানেন না, উনি আসলেন, ওনাকে নিয়ে আসা হলো, তারপরে যে প্রশাসন সাজানো হবে, প্রশাসনে একটা অসম যুদ্ধ লেগে গেল। একদম আমি ক্লিয়ার বলতেছি, আমি কিন্তু মাসুদদের সঙ্গে কোনো মানে রেশারেশির জন্য আমি চাই যে তাদের সাথে আমাদের সম্পর্কটা ভালো থাকুক, এবং এই আমাদের যদি ভালো না থাকে, আমরা কেউ এই ফায়দা নিতে পারবো না, কেউ না। এই জিনিসটা মাসুদদের বুঝতে হবে। আমি আমার আন্তরিকতার সাথে বলছি। তো তাতে কি হলো, এই যে প্রশাসন নিয়ে, প্রশাসনের 2টা লোক পক্ষে থাকলেই কি, না থাকলেই কি, 2টা ভিসি পক্ষে থাকলেই কি, না থাকলেই কি, আপনার যখন 100 জনের 98 সেই ফ্যাসিস্টের লোক বসে আছে, সেইখানে আপনার একজন বাড়লো কি বাড়লো না, তাতে কি আসে যায়? এই যে একটা অসম যুদ্ধ এখানে চালু হয়ে গেল, যে যুদ্ধের জন্য এটা বিএনপি মনে করলো খামোশ। আমি তো এতদিন দেশ চালাইছি, সরকার চালাইছি, আমার ছাত্রদল আস্তে আস্তে বড় হয়েছে। এটা তো সত্যি যে তাদের চেয়ে আমাদের প্রশাসনের লোক বেশি থাকারই কথা, কারণ অনেক ছেলে মেয়েরাই বিসিএস ক্যাডার হয়েছে। ওদের কি হলো, ডিসি নিয়োগ ক্ষেত্রে কি হলো, আওয়ামী লীগই কিন্তু ম্যাক্সিমাম নিয়ে নিল। আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব ধরায় দিয়ে কি করলো, ওরা বেশি নিয়ে গেল গা। বিএনপি নাই বললেই চলে, 4-5টা ডিসি ওই হলো, যেটা ওই যে 200 কোটি টাকার যেটা নিয়ে কাহিনী বের হলো। তারপরে ওটা বোঝা গেল যে আছে জামাত, যেখানে তারা আছে সেইখানে সব মিলে বিএনপি খাওয়া দাওয়া একটা। আমি ক্লিয়ার কাট কথা বলছি, আমি সচিবালয় নট অনলি জেলা, একদম সচিবালয়ের কথা বলছি, যেখানে যেখানে জামাত মাইন্ডেড আছে, আমাদেরই লোক, বাংলাদেশেরই লোক, এই দেশের নাগরিক, আমাদেরই সন্তান, আমাদেরই ভাই ব্রাদার, তারা কি করলো, ওখানে বিএনপি ঠাকাও একটা কর্মসূচি হাতে নিল। এই বিএনপি ঠাকাও কর্মসূচি হাতে নিয়ে কি হলো, যেটুকু সম্পর্ক আছে, আমার যখন প্রশাসন কাজ করবে না আমার হয়ে, তখন কিন্তু আমি কষ্ট পাবো। এই জন্য আপনারা জামাতকে নিতে পারছেন না? নিতে পারছি না তা না, এটা জামাত নিজে সৃষ্টি করছে, নিজে সৃষ্টি করছে বলে আমি এটা লাস্ট করে দেই। জি, মানে এই কেন আপনারা এগুলো করলেন, এত রেশারেশিতে কেন গেলেন বিএনপির সঙ্গে? প্রথমে একটু বলে নেই যে এই যে আপা যেটা বললেন যে মাসুদকে এটা বুঝতে হবে, আমার বোধহয় এই শব্দটাও আমাদের জন্য ঐক্যের একটা ব্যারিয়ার। এই শব্দটাই হবে যে এটা আমাদেরকে বুঝতে হবে, এটা শুধু আপা বুঝলে হবে না, এটা শুধু মাসুদ বুঝলে হবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। এই ভাষাটা যতক্ষণ আমরা ব্যবহার করতে না শিখব, ততদিন ঐক্যের ধারে কাছে আমরা পৌঁছতে পারবো না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে
প্রশাসনিক সেটআপটা আমি মাঝখানে একটা লাইন বলতে চাই সম্পূরক। বলুন বলুন। ওর কথা ধরে যে খালেদা জিয়া আমাদের নেত্রী, উনি যতক্ষণ বাংলাদেশে ছিলেন একজনও জামাত নেতা দেখতে আসলেন না, সেটা কোনো ব্যাপার না, আমাদের সঙ্গে আন্তরিকতা আছে। কিন্তু যখন লন্ডন গেলেন তখন দেখতে গেলেন। এটা কি আমার মনে হয় না যে গরু মেরে জুতা দান করার মতো, যে লন্ডনে পয়সা খরচ করে যেতে হলো কিন্তু বাংলাদেশে পারলেন না। তো এই যে আন্তরিকতা, 5 আগস্টের পরে যতদিন বাংলাদেশে ছিলেন, হ্যাঁ সেটাই বলছি, এই যে আন্তরিকতা ঘাটতি কিন্তু সব জায়গায়। থ্যাংক ইউ। জি, উত্তর মাসুদ দিবেন নিশ্চয়ই। জি, হ্যাঁ, বলছি যে এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে প্রশাসনিক সেটআপের প্রসঙ্গটা জামাতের জন্য অত্যন্ত সৌভাগ্যের, যে বাংলাদেশে যখন কোনো কিছু হয় এটার দায়ভারটা জামাতের উপরে চাপিয়ে দেওয়াটা বাংলাদেশের একটা ঐতিহ্যগত ব্যাপার হয়ে গেছে আর কি। মানে কোনো কিছু, ওই যে এখন একটা টার্ম বের হয়েছে যে চালায় দেন ভাই, তো চালায় দেন মানে হচ্ছে যে কোনো জায়গায় আমি পারছি না, এটা জামাতের উপর চালায় দেন। প্রশাসনিক সেটআপে তো দায়িত্বটা আমাদের না, দায়িত্বটা তো জামাতেরও না, বিএনপিরও না, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, একটা নিরপেক্ষ সরকার। সেই নিরপেক্ষ সরকারে জামাতের সৌভাগ্যের ব্যাপারটা হচ্ছে কোনো জায়গায় যদি দেখা যায় যে একজন লোকের দাঁড়িয়ে আছে, উনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, উনি যদি এখন বলেন যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সরকার, উনি ঘুষ খান না, উনি সুদ দেন না, উনি ভিজেপ কার্ড যখন 5টার জায়গায় 10টা কোনো দল এসে চাচ্ছে, ব্যাস ওনাকে সরাও। কেন? উনি জামাতের লোক। টিওনো উনি কথা শোনে না। কেন কথা শোনে না? ওনার কাছে 20টার জায়গায় 50টা চাওয়া হয়েছে এবং বলা হয়েছে আগে আওয়ামী লীগকে দেওয়া হয়েছে, এখন আমাদেরকে দিবেন। উনি কথা শোনে না, সরাও। কেন সরাও? উনি জামাতের লোক। ব্যাস, জামাতের লোক হয়ে গেছে সব জায়গায়। এতে বিরাট সৌভাগ্য আমাদের যে সততা, দক্ষতা এবং গুড গভর্নেন্সের জন্য যে কথা বলবে সে জামাতের লোক হবে। এই জামাতের লোকের জায়গায় এসে আমাদের পাল্লাটা অনেক ভারী হয়ে গেছে এবং সেই জায়গাটা আমাদের এই সহযোদ্ধারা তৈরি করে দিয়েছে এলাকা ভিত্তিক। আসলে কত শতাংশ আছে জামাতের লোক এই যে এটা তো আমি এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা বলতে পারবেন আপনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি বিএনপি ক্ষমতায় আসে, জনগণ যদি তাদেরকে ক্ষমতায় দেয়, যদি জামাত ইসলামী অন্য কোনো দলকে দেয়, দল হিসাবে কি একজন ডিসি কাজ করবে? আমাকে সেদিন টকশোতে একজন বলতেছে যে ভাই এখন তো প্রশাসন কাজ করে না, কারণ তারা তো কোনো দলীয় ইয়া পাচ্ছে না। আমি খুব বিস্মিত হলাম যে আপনি একটা বড় দলের এই পর্যায়ের কেন্দ্রীয় নেতা হয়ে আপনি এই কথাটা যখন বলেন, এটা তো রীতিমতো গণপ্রজাতন্ত্রী সরকারের উপরে অবিচার করার কথা এবং এটা তো একটা মানে সম্পূর্ণ দলীয় এবং ফ্যাসিস্টদের কথা যে আপনি ক্ষমতায় আসবেন বা আমি ক্ষমতায় আসব, তারপর আমার কথা শোনার জন্য প্রশাসন কাজ করবে। কেন নির্বাচন চাই? এই প্রশ্নের জবাবে উত্তর হলো এটা যে প্রশাসন তো এখন শক্তভাবে কাজ করতে পারতেছে না, কারণ দলীয় কোনো শেল্টার তারা পাচ্ছে না। কেন ইমেজিন আমি চেয়ারে বসে টেলিভিশনের সামনে জনগণের সামনে আমি এই কথা বলতেছি, তার অর্থ হচ্ছে এই যে আমি প্রস্তুতি নিয়ে ফেলতেছি ডিসি আমার হয়ে কাজ করবে, আমি প্রস্তুতি নিয়ে ফেলতেছি এসপি আমার হয়ে কাজ করবে। তাহলে সেই পরিবর্তিত 2005-এর পরের বাংলাদেশকে নতুন বাংলাদেশ আপনি কিছু, এটা তো আওয়ামী লীগ করে গেছে। আচ্ছা, এখানে সেই একই কথা যদি আমি বলি নির্দিষ্ট করে একটু, যেহেতু আপনার সঙ্গে আপনার যে বিষয়ে কথা আসছে যে কে জামাতের লোক বা কে অন্যান্য লোক, গতকাল যখন ছাত্র দলের একজন নেতা হত্যা করা হলো, নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহরির আলম শাম্য, এরপরে সেখানে ছাত্রদল নেতারা ঢাকা ভার্সিটির ভিসিকে জামাত সমর্থিত বলে তার পদত্যাগ চাইছে। তিনি জামাতের আপনাদের পোস্টে বা কোথায় আছে এই যে চাইতে পারে এই জন্য যে যেখানে ঘটনাটা ঘটছে জায়গাটা হলো গণপূর্ত মন্ত্রণালয়ের, জায়গাটা হলো শাহবাগ থানার অধীন, এটা তো ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত না। তার মানে হলো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি যতটুকু জানি বা শুনেছি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় উনি ওনার মতো করে সিস্টেমে ওয়ার্ক করছেন, উনি কোনো ছাত্রদের সংগঠনের বা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন না, সুতরাং ওখানে ওনাকে এখন শায়েস্তা করতে হবে। শায়েস্তা করার অংশ আমি এটা বলছি, আবার বলছি, আপা যেমন বলছেন না যে আজকে আমাদের ঝগড়া করা ঠিক হবে না, আমি বলছি ঝগড়া করা ঠিক হবে না, কিন্তু জিনিসটা তো তুলে ধরতে হবে। যদি এক সাম্য আমাদের অবশ্যই নিন্দনীয়, তাকে হত্যা করা হয়েছে, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ চায় না। আপনি ওই থানার ঘেরাও করেন, আপনি গণপূর্ত মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন তাদের ওখানে গেট খোলা রাখেন কেন, সেখানে শৃঙ্খলা বিঘ্ন হচ্ছে কেন, তাদের ব্যাপারে আপনি কথা বলেন। আপনি সোজা চলে গেলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে। যদি তাই হয় তাহলে এই 8 মাসে দলীয় কোন্দলের শিকার 51 জন হলো, সেই 51 জনের দলীয় কোন্দলের শিকারের নিহতদের জন্য কাকে পদত্যাগ করতে হবে? এই প্রশ্নের জবাব যদি নীলুফা ইয়াসমিন আপার কাছে আমি করি, আপার কি জবাব দেওয়ার সুযোগ আছে বা কি সুযোগ থাকবে যে ওই 51 জন হত্যার প্রতিবাদে বা 51 জন হত্যার দায়ে কাকে ওনারা তখন পদত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছে? আচ্ছা, আমি আপনার উত্তরটা আমি এটা বলছি এই কারণে বলছি যে একজন ব্যক্তির হত্যাকাণ্ডের ডাইরেক্ট অ্যাকশন আপনি চলে গেলেন ভাইস চ্যান্সেলর, তার মানে কি ভাইস চ্যান্সেলর হয়তো
আমার কথা শোনে না, ভাইস চ্যান্সেলর তো আমার অন্যায্য দাবিগুলো পূরণ করছে না, সুতরাং এটা একটা সুযোগ, এই কার্ডটা ব্যবহার করতে হবে। রনি ভাই, এই জায়গাটা থেকে না বের হতে পারলে প্রশাসনকে আপনি সবসময় জামাত মনে হবে অথবা সবসময় বিএনপি মনে হবে। তো এই মনে হওয়ার উপর ভিত্তি করে তো 5ই আগস্ট হয়েছে যে তারা গণপ্রজাতন্ত্রী সরকার মানুষের হয়ে, জনগণের হয়ে কাজ সেই করবে। গতকালের ঘটনায় যাই, সাম্য হত্যাকাণ্ডের পর যে পরিস্থিতি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো চলছে, ছাত্রদল দাবি জানিয়েছে ভিসি এবং প্রক্টরের পদত্যাগের। মানে এখানে কি 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ তার আকাঙ্ক্ষা পাচ্ছেন? না 5 আগস্টের পরবর্তী আকাঙ্ক্ষা, আগের আলাপটা একটু লিঙ্ক করি। সেটা হলো 5 আগস্ট রয়ে গেছে, এই যে জেনজি জেনারেশন যারা কোনো দলের না, তাদের মধ্যে একটা পলিটিক্যাল চৈতন্যের ডেভেলপ হয়েছে। ফলে আপনি যদি একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র নির্মাণের পথে না হাঁটেন, একটা বিরাট পলিটিক্যাল এংজাইটি তৈরি হবে। এবং তারা যখন তরুণ হবে 5-7 বছর পরে, এটা গণবাহিনী ওই আপনার ওই মুক্তিবাহিনী, গণবাহিনী এবং আপনার এই যে রক্ষী বাহিনীর যে মডেল, সেরকম একটা বড় অরাজকতার দিকে চলে যেতে পারে। এটা আমি একটা প্রিডিকশন আকারে বলতেছি। আপনি যে প্রশ্ন করলেন, দেখেন এই আমরা আর কোনো তরুণের রক্ত দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত না। বাংলাদেশ আসলে আর এফোর্ট করতে পারবে না। আপনি এত লাশ দেখছেন, এত বাচ্চাদের মৃত্যু দেখছেন, এরপরে আর একটা লাশও এফোর্ট করার জায়গায় বাংলাদেশ নাই। তারপরেও অনেকগুলো খুনের ঘটনা ঘটছে। প্রাইভেট ইউনিভার্সিটির কদিন আগে একজনকে হত্যা করা হলো, কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত 12টা বাজে হত্যা করা হলো। হ্যাঁ, সে হত্যায় আপনার এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো দায় নাই। হ্যাঁ, এবং তাদেরকে পদত্যাগের দাবি জানানো যাবে না, ব্যাপারটা আমি এরকমভাবে দেখতে চাই না। বিশ্ববিদ্যালয় ভিসি যদি মনে করতো যে তার একটা ছাত্র মারা গেছে, হ্যাঁ, তো এখানে আপনার পদত্যাগ চাইতে হবে কেন ভিসির? ডেফিনেটলি এটা ব্যর্থতা প্রশাসনের। ভিসি যদি তার যে বিশাল সিবি টিভি তারপরে এগুলো যে করা হয়, নৈতিকতা বোধ এবং তার যে দায়িত্ববোধ, হ্যাঁ, এটা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যেই ঘটছে। সোহরাওয়ার্দী উদ্যানের ওই এলাকাটা বিশ্ববিদ্যালয়ের আপনার এই আঙ্গিনারই অংশ। হ্যাঁ, তো সে পদত্যাগপত্র হাতে নিয়েই গেট থেকে বাইরে হইতে পারতো। ছাত্ররা তখন তারা বাধ্য করতো, না আপনি পদত্যাগ করবেন না, কারণ এখানে আপনার দায় নেই। এটা প্রশাসনিক ব্যর্থতা বা অন্য ব্যর্থতা। কিন্তু ভিসির পদে থাকার জন্য আপনার কাউন্টার বাহিনী তৈরি করা, কাউন্টার প্রপাগান্ডা তৈরি করা, এবং যে ছেলেটা মারা গেছে এবার তার চরিত্র হনন করা, তাকে নেশাকুর হাবিজাবি বললে সোশ্যাল মিডিয়াতে এমন কোনো খারাপ কথা নাই, হ্যাঁ, যেগুলো করানো হয়েছে। এগুলো তো আওয়ামী মডেল। আওয়ামী আমলে কি করা হইতো? যখন একটা লোক প্রতিবাদ করতো, ও তো জঙ্গি, ও তো বিএনপি জামাত, হ্যাঁ, ও তো রাজাকার। এই যে ট্যাগ করা, ভিকটিমকে ট্যাগ করা, চরিত্র হনন করা, এগুলো আওয়ামী মডেল। সেটা আওয়ামী লীগ এক নামে করতো, এখন আপনি অন্য নামে করছেন, যে নামেই করেন না কেন। এই ঘটনার পরে তো উচিত ছিল দল মত, কিসের ছাত্র দল, কিসের ছাত্র শিবির, সারা বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে যে মানুষ নিরাপদ না, ছাত্ররা তার নিজের ক্যাম্পাসে নিরাপদ না, দল মত নির্বিশেষে এটা নাগরিকদের প্রতিবাদে আসা দরকার ছিল। সেখানে ছাত্র দল একা তাদের কর্মী মারা গেছে, আন্দোলন করতেছে, আরেক দল চরিত্র হনন করতেছে। এই যে বিভাজন, তার লাশ নিয়ে একদল ক্রেডিট না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ছাত্র সংগঠন প্রতিবাদ করেছে, নিন্দা জানিয়েছে, একদম আনুষ্ঠানিক ডেফিনেটলি নিন্দা জানাইছে। কিন্তু এটাই তো হওয়া উচিত, নিন্দা জানাইছে। কিন্তু এটাও তো সত্য যে ভিকটিমকে উল্টা ট্যাগিং করে, হ্যাঁ, এখানে লাশ নিয়ে এক ধরনের রাজনীতিও আমরা দেখতে পাচ্ছি। এটা তো হওয়ার কথা না। 5 তারিখের স্পিরিটটা ধারণ করবেন কোথায়? 5 তারিখটা তো আমরা বুঝতে পারতেছি না। 5 তারিখটা কি ছিল? 5 তারিখটা ছিল ফিলান্থ্রপি অ্যাজ পলিটিক্স। এখন রাজনীতিটা আর 100% বিরোধিতার জায়গায় যে করার দরকার নাই, কারণ এখানে রাজনীতির মডেলটা ছিল আওয়ামী মডেল। আপনি আওয়ামী লীগের আওয়ামী মডেলের বিরুদ্ধে এখানে বাচ্চা ছেলেদের জীবনের বিনিময়ে আপনি অভ্যুত্থান করলেন। আপনি এখন নিজেই একটা আওয়ামী লীগ হওয়ার জন্য প্রতিযোগিতায় নেমে যাচ্ছেন। এটা তো হইতে পারে, অবশ্যই হতে পারে। এবং এখানে প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে ট্রাস্টের। আপনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ছিলেন, এখন আপনি আওয়ামী লীগের সময় চারদিকে আওয়ামী লীগ, অন্য বিএনপি জামাত খুঁজে পাওয়া যায়নি। এখন আইসা আপনি জামাত, এখন আইসা আপনি বিএনপি। তো এই যে আত্মপ্রতারণা, এটা দিয়ে তো একটা জাতি গঠন হয় না। রাষ্ট্রের কাঠামোতে এই সংকটে রয়েছে। আপনি আগে বলছেন, আপা একটু জানতে চাইবা, আমরা এতদিন মানে জেনে আসতাম বা শুনেছি, বিএনপিও বলেছে নানান সময় যে এই যে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদেরকে জামাত শিবিররা পেলে পুষে বড় করছে, ব্যাকআপ দিয়েছে, নানান কথাবার্তা আছে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। এখন এনসিপি জামাতই অনেকটা মুখোমুখি আমরা দেখছি গত 2-3 দিন। মানে কি এমন হলো, কোন দিকে যাচ্ছে, এটা কেমন হলো? আমি জানবো। মানে বলা হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম তো আপনি আসলে স্কিপ করার সুযোগ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন অনেক কিছুই বাংলাদেশে চালায়, চলছে, সেখানে আলাপ আলোচনা হচ্ছে। তো আমরা দেখলাম গত 2-3 দিন ধরে এনসিপি এবং জামাত, যাদেরকে খুব বন্ধু বলা হতো, অনেকে বলতো যে যখন এনসিপি যেদিন
আত্মপ্রকাশ করলো, সেখানে বিএনপি সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা শুরু করলো যে জামাত লোক সাপ্লাই দিয়েছে, জামাত টাকা পয়সা দেয় এনসিপিকে। আমরা দেখলাম এনসিপির একজন নেতা তিনিও বলেছেন যে আমাকে জামাতের এক ব্যবসায়ী গাড়ি দিয়েছে, তার আবার মানে খুব ফেরত নিয়েছে। সুসম্পর্কর কথাই আমরা জানতাম, সেটি দেখলাম একদম বিপরীত চরিত্রের কথা 2-3 দিন ধরে। কি মনে হয়? এখানে মনে হয় দুটো জিনিস। জামাতের আমি ওই ধরনের জামাত আমি করি না, আমি ওই ধরনের আলোচনা করতে পারবো না, তবে আন্দাজ করে বলতে পারবো। সেটা হলো জামাত যেটা মনে করে করেছিল একটা সময়, এটা সত্যি যে আমাদের সবারই দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, আমাদের কোনো সামনের দিকে আসা ছাড়া কোনো উপায় ছিল না। এবং ওই মুহূর্তে ওই যে বলেন না যে যখন বানের পানি থাকে তখন সাপ আর মানুষ জড়াজড়ি করে থাকে, পানি যখন চলে যায় তখন সাপ সাপের মতো হিংস্র হয়, মানুষ মানুষের মতো হিংস্র হয়। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই জামাত যাদেরকে দিয়ে কাজ করাতো, এই ইয়েরা কি বলে এনসিপি, তখন তার এনসিপি ছিল না, জামাত মনে করতো যে টুডে টুমোরো আমাদেরই হবে। একসাথে কাজ করতে গিয়ে যখন ওরা আরো বড় বড় প্রলোভন পেয়েছে যে ওরা নিজেরাই একটা হয়ে গিয়েছে, তখন আর জামাতকে তারা গোনে নাই। আর এরা প্রত্যেকেই যাদেরকে নিয়ে সমস্যা, এরা প্রত্যেকেই কোনো না কোনো দল থেকে ভেঙে চুরে আসছে। দলে খুব বেশি ভালো মানুষই দেখায়, কিন্তু দল থেকে বিভিন্ন ফায়দা নিয়ে টপ জায়গায় অবস্থান করে তারপরে কিন্তু তারা বিট্রে করেছে। সো বিট্রেয়ার সবসময় বিট্রেই করে। আমরাও তো কত কিছু পাই না নিজের দলে থেকে, কখনো কত কষ্ট পাই, তারপরে তো একটা দল নিয়েই আছি সারা জীবন। তো যে মানুষ একদম 24 আওয়ার্স জামাত, সে জামাতই থাকবে বা শিবিরই থাকবে। তার মধ্যেও এটা ছিল না, যেটা জামাত বুঝতে পারে না। জামাত সবসময় মনে করে আমি বিরাট কিছু, আমি যা বলি ওটাই ঠিক। ওটা যে একটা সময় ঠিক না, আর 2 দিন পরে জামাত আরেকটা ধাক্কা খাবে। কারণ এটা আমি বলছি কোথা থেকে, আমি আমার রাজনৈতিক অনেক দিনের পুরখাওয়া অভিজ্ঞতা থেকে বলছি, যে কোনো মাইনাস পুরখাওয়া মানুষ কিন্তু মাইনাসটা বুঝতে পারে। তো এই জায়গাটা আমার মনে হয় যে এনসিপি উতরায় গেছে, তবে বেশি ভালো না, বেশি বড়। আমাদের একটু সময় কম। মাসুদ ভাই, আপনারাই বলে থাকেন বা আপনাদের সমর্থকরা বলে থাকে যে আপনারা কখনো আওয়ামী লীগের জন্য আপনাদের শক্তি আওয়ামী লীগের পিছনে খরচ করেছেন, কখনো বিএনপির জন্য খরচ করেছেন, কখনো আবার এই এনসিপির যদি কথা বলি তাদেরকে খরচ করেছেন। আমি একটু আপনাদের দিকেই কথাগুলো বলছি, পক্ষর দিকেই অনেকটা, আমি ওই শব্দগুলো ব্যবহার করছি। মানে এই আরেকজনকে কতকাল আর এই সাপোর্ট হিসেবে থাকবেন? কথাটা খুবই সত্য এবং বাস্তব, কিন্তু কথাটা একটু ভিন্নভাবে বলতে হবে। সে কারেকশনটা হচ্ছে এই যে আমরা আসলে কোনো ব্যক্তি বা দলের জন্য কখনোই আমরা খরচও করি না, ইনভেস্টও করি নাই। আমরা ইনভেস্ট করছি তৎকালীন প্রেক্ষাপটকে সামনে রেখে, বাংলাদেশের প্রয়োজনটাকে সামনে রেখেছি। দেশটা ভালো থাকা, দেশটা এগিয়ে যাওয়া, দেশটার প্রয়োজনে। দেখেন, আমরা যখন ছাত্র জনতার সাথে কাজ করেছি, একেবারে ডেডিকেটেডলি আমাদের ছেলেরা জীবন বাজি রেখে কাজ করেছে, তখন কিন্তু তাদের তো কোনো পরিচয় ছিল না। এই আজকে যারা ছাত্র সংগঠন যারা এখন তৈরি করেছে, এনসিপি নাম দিয়েছে বাজে, আমরা তো এটা বিবেচনা করি নাই তারা বড় হবে, দল গঠন করবে, এটা তো আমাদের জামাতে জানা থাকার কথা না। সুতরাং আমরা তখন কাজ করেছি দেশের প্রয়োজনে। এর আগে যখন আপনি আওয়ামী লীগের কথা বলেন, ঠিক দেশের প্রয়োজনটাকে সামনে রেখে মনে করেছে যে একটা বিশৃঙ্খল এবং অস্থিতিশীল অবস্থা থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা আমাদের স্বার্থটাকে বিসর্জন দিয়ে আমরা তাদেরকে দিয়েছি। আবার ঠিক একইভাবে বিএনপির সাথে আমরা যখন গিয়েছি, আমাদের আনকন্ডিশনালি আমরা বিএনপির সাথে তখন গিয়েছি। আবার যখন বিএনপির সাথে আমাদের সরকারে আমরা গিয়েছি, তখন কিন্তু আমাদের সুযোগ ছিল, আমরা চাইলে বা আরও যদি আমরা বিএনপির কাছ থেকে আবদার করতাম বা আমরা যদি আরও বেশি চাইতে পারতাম, তাহলে হয়তো আমাদের 2টা মন্ত্রীর জায়গায় আমাদের আরও বেশি চাওয়ার সুযোগ ছিল। কিন্তু আমরা অতটুকুতেই মনে করেছি যে না, দেশের প্রয়োজনে আমাদের এটুকু। সুতরাং সেই জায়গায় জামাত ইসলামী কোনো ব্যক্তি বা দলের পিছনে আমরা কাজ করিনি। আমরা কাজ করেছি ওই সময়ের প্রেক্ষাপটকে সামনে রেখে ওই ব্যক্তি এবং দলকে বাংলাদেশের রিপ্রেজেন্ট করার মূল কারিগর হিসাবে তাদেরকে আমরা সামনে রেখেছি। সেই জায়গাটা ভবিষ্যতে যদি জামাত মনে, এটা আমরা বলেছি যে বাংলাদেশের প্রয়োজনে যদি আপনি কাজ করেন, আপনার সাথে জামাত কাজ করতে রাজি আছে। জামাত বাংলাদেশের উন্নতি অগ্রগতির জন্য যদি আপনি এগিয়ে আসেন, বাংলাদেশ জামাত ইসলামী তার সবটুকু নিয়ে আপনার সাথে কাজ করতে রাজি আছে। এইটা হচ্ছে জায়গা। সেই জায়গায় জামাত ইসলামী যতক্ষণ পর্যন্ত জনগণের জায়গা থেকে জামাত এককভাবে তার জায়গাটা তৈরি করতে না পারছে, আর এককভাবে তৈরি করতে পারলেও জামাতের আমির ডক্টর শফিক রহমান সবসময় বলছেন যে আমরা সেবক হিসেবে কাজ করব, জনগণের প্রতিনিধি হয়ে আমরা দেশের সেবায় নিজেদেরকে নিয়োগ করব, আমরা মালিক হয়ে বসবো না। আচ্ছা, জামাতের স্বার্থে, জামাতের প্রয়োজনে আপনার কি মনে হয় এখন যে বাংলাদেশের পরিস্থিতি জামাতের জন্য খুব একটি অনুকূল পরিস্থিতি, আমরা যদি বলি, বিএনপি তো আছেই, এই পরিস্থিতি ৭১ ইস্যুটাকে পুরোপুরি একটি
কনক্রিট জাতির সামনে মেসেজ দেওয়া উচিত কিনা এখন, সেটাই আপনাদের যে অবস্থানই হোক, আপনার মানে এখন সেই সময়টা ভালো কিনা? 71-71 সাথে অনুকূল প্রতিকূল পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই এই জন্য যে এটা আমাদের অত্যন্ত গর্বের একটা ব্যাপার, এবং সেটা আমরা ধারণ করে এই বিগত 53 বছর আমরা কাজ করে এসেছি, এবং সেটার জন্য আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। এই স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করার জন্য আমি জামাত ইসলামের একজন ছোট্ট কর্মী হিসাবে 57 দিনের রিমান্ডে অন্তত 100 বার আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা বিএনপি এবং পার্শ্ববর্তী রাষ্ট্র, বিএনপি ছাড়েন, পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সমন্বয় করেন, তাহলে আপনি আজকে বাড়ি চলে যেতে পারবেন। সেই অফিসার এখনো আছে। আমার কথা যদি আপনি প্রমাণ করতে চান, ওই অফিসারদের নাম বলে দিতে পারবে, এবং তার সাথে আপনি কথা বলে দুটো ইস্যু, ওই যেটা আপা একটু আগে বললেন, জামাতকে বলা হয়েছে বিএনপি ছাড়েন, বিএনপিকে বলা হয়েছে জামাত ছাড়েন। তো এই খেলাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে সেই বুঝতে পারা আমরা প্লেয়াররা কেন ফিল্ডে এক হয়ে গোল করার জন্য কাজ করতে পারছি না। ওই জন্য বলছি যে 71 ইস্যুটা অনুকূল প্রতিকূলের সাথে না, এই ইস্যু তো সেটেল। জামাত ইসলামী বহুবার এ ব্যাপারে কথা বলেছে। জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেব যখন নাগরিকত্ব ফিরে পেলেন আইনি লড়াইয়ের মাধ্যমে, সেই আইনি লড়াইয়ের পরে বাইতুল মোকাররমের উত্তর গেটে ফ্রাঙ্কলি স্পিকিং হাজার হাজার মানুষের সামনে সেই ভিডিও এখনো পাওয়া যাচ্ছে, এখনো প্রচার হচ্ছে। সুতরাং এই ব্যাপারগুলো আমি এই বর্তমান সময়ে আপনি যদি এটাকে অনুকূল মনে করেন, আমি অনুকূল ধরে নিলাম, সেখানে কি করা উচিত? জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান সেভারেল টাইম এটার ব্যাপারে ইন্টারভিউ দিয়েছেন এবং খুব ক্লিয়ার কাট কথা বলেছেন। এরপরে জামাত ইসলামীকে আর যদি কথা বলতে বলা হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি দিস ইজ নট কোশ্চেন, ইটস অ্যাবসলিউটলি জামাত ইসলামীকে শুধুমাত্র এটাকে একটা কার্ড হিসেবে ব্যবহার করে আমাদেরকে ঘায়েল করা ছাড়া আর কিছু না। এটা আপনার জন্য একটু সময় কম, 1 মিনিটে আমরা শেষ করতে হবে। আপনার কাছে যেটি প্রশ্ন সেটি হলো যে এখনই বাংলাদেশকে, আজকে আমরা যে বিষয়ে কথা বলছি, জুলাই ঐক্য ধারণ করতে কি মনে হয় বিএনপি এবং জামাত এদেরকে কি একসঙ্গে বা এক প্ল্যাটফর্মে একটি জায়গায় আসা দরকার? একসঙ্গে এক প্ল্যাটফর্মে আসার দরকার নেই। বিএনপি বিএনপির রাজনীতি করবে, জামাত জামাতের রাজনীতি করবে, যার যার রাজনীতি ট্রান্সপারেন্ট থাকবে, এবং তারা জনগণকে অফার করবে যে আমার এই হলো পলিটিক্যাল প্রপোজাল, এই হলো আমার ন্যারেশন, আমাকে যদি ভালো লাগে, হ্যাঁ ভোটের মাধ্যমে আমাকে ক্ষমতায় দাও। বিএনপি বিএনপিটা করবে, জামাত জামাতেরটা করবে। দেখেন আমরা কাদা ছোড়াছুড়ি যেটি চলছে, কাদা ছোড়াছুড়ি, এটা খুবই ভালো ব্যাপার, এটা থাকবেই, কারণ এতদিন আওয়ামী লীগ ছিল, এই কারণে আওয়ামী লীগ বিএনপি দ্বিদলীয় ব্যবস্থা ছিল। এখন আমরা হইলো একটা মাল্টি পার্টিজান স্টেটে প্রবেশ করছি, সেখানে এগুলো থাকবে, এগুলো কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপার যেটা, সেটা হলো আপনি জনগণ বারবার বলেন, জনগণ ভিত্তিক রাষ্ট্র আমরা আর দেখতে চাই না, কারণ হাসিনাও জনগণের কথা বলে, জামাতও জনগণের কথা বলে, বিএনপি বলে, অন্য দলও বলে। আমরা নাগরিক ভিত্তিক রাষ্ট্র দেখতে চাই। এখন দেখেন এই যে বিভিন্ন দল প্রশাসন বলেন, ক্ষমতার বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারগুলোর দিকে ধরেন তাকায় থাকে, কিন্তু এটা তো ধরেন ক্ষমতার সাথে জনগণের মানুষের সম্পর্কের দিকে আমাদের শেষ করব। সেই জন্য আমরা বলতেছি কি, এখন বাংলা 5 তারিখের পরের রাজনীতি কি হবে, দল যার যার রাষ্ট্র সবার, এই জায়গার থেকে আপনার রাজনীতি করতে হবে। এখন সেইখানে রাজনীতি করার ক্ষেত্রে একটা দলকে, দেখুন একটা দল যদি সবসময় প্রো এস্টাবলিশমেন্ট হয়, প্রো স্টেট এন্টি ন্যাশন হয়, তখন কিন্তু সে 20 কদম আগায় এবং 40 কদম পিছায়। তো ফলে মোমেন্টাম তৈরি হইলেই রাজনীতিতে আপনি সবসময় সুবিধা করতে পারবেন তা না। আপনার ন্যারেশনটার সাথে পাবলিককে আপনার এঙ্গেজ করার জন্য আপনার ট্রান্সপারেন্সি, আপনার নীতি এবং কৌশলের মধ্যে পার্থক্য বজায় রাখতে হবে। আপনার কৌশল যদি আপনার নীতিকে খাইয়ে ফেলে, তাহলে আপনাকে ক্ষতিগ্রস্ত হইতে হবে। আরেকটা ব্যাপার হলো, দেখেন আজকেও ইন্ডিয়ান এক্সপ্রেসের সম্পাদকীয় লিখছে যে এই যে আওয়ামী লীগ ব্যান বিষয়ে, এটাকে তারা ব্যাকলেশিং বলতেছে, তার মানে এটা বাংলাদেশের পশ্চাৎপদতা বলতেছে। ফলে আপনাদের অনৈক্য, বিএনপি জামাত পার্টিকুলারলি বলবো, আপনাদের অনৈক্য কাকে শক্তিশালী করে, এটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, তারপরে আমরা নিশ্চয়ই মনে করছি তারা সেটি বুঝে ঐক্যের দিকে যাবে। মনিয়াপা, মাসুদ ভাই এবং রনি ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম তিনজন অতিথির সঙ্গে, তারা কিন্তু একটি বিষয় এক ছিলেন যে বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশ এগিয়ে যাবার প্রশ্নে আগামীতে তারা অন্তত এই জায়গাটিতে এক হয়ে কাজ করবে, আমরাও সে প্রত্যাশা করছি এবং সে প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।